আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ২১ রাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু রয়েছে প্রথমে জানিয়ে দিচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। সেই বিষয়বস্তুটি রয়েছে আমাদের গতিশীল হচ্ছে বৈদেশিক বাণিজ্য। আমরা সকলেই জানি যে কোভিডকালীন সার্ববৈশ্বিক যে একটি পরিস্থিতি, তার মধ্যেও কিন্তু নানা প্রতিবন্ধকতা পেরিয়ে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের অর্থনীতি কিন্তু একটি ভালো জায়গায় রয়েছে এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন যে পূর্বাভাস রয়েছে, বিশ্বের আন্তর্জাতিক সংস্থাগুলো যে পূর্বাভাস দিয়েছে আমাদের প্রবৃদ্ধি নিয়ে, আমাদের অর্থনৈতিক অগ্রগতির জায়গাগুলো নিয়ে, সেই সাথে আমরা নিজেরাও দেখছি যে আমাদের বিশেষ করে রপ্তানি বাণিজ্যে যে গতিশীলতা ফিরে পাচ্ছে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে বিভিন্ন পদক্ষেপের পর আমাদের যে অগ্রগতির জায়গাগুলো রয়েছে সেটি আরও কীভাবে আমরা বেগবান করতে পারি, আমরা সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সুন্দর বাস্তবায়ন করে কীভাবে আরও সুন্দর একটি জায়গায় অর্থনীতিকে নিয়ে যেতে পারি, সেই জায়গাগুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করবো। এবং এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব আব্দুর রহিম ফার্মাসি, বিজনেস এডিটর, নিউজ বাংলা 24.com। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত আছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সিপিডি, এবং সেই সাথে আরও আমাদের সাথে অনলাইনে সংযুক্ত আছেন মোহাম্মদ শহীদুল আজিম, ভাইস প্রেসিডেন্ট, বিজিএমইএ। আমি শুরু করতে চাই ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সিপিডি, তার কাছ থেকে। এই যে সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক নানা অগ্রগতির জায়গাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, নানা চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হচ্ছে এবং সব কিছু মিলিয়েও আমাদের অর্থনৈতিক যে অগ্রগতিটি রয়েছে সেটি নিয়েও আলোচনা হচ্ছে। সব কিছু এই যে গণমাধ্যমে আলোচনাগুলো হচ্ছে সেই জায়গাগুলোয় প্রথমে আপনার মূল্যায়ন কি, সে বিষয় দিয়ে আজকে আলোচনা শুরু করতে চাই। ধন্যবাদ রাজীব, আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, অর্থনীতিতে নতুন করে যে গতি সঞ্চার হতে দেখছি আমরা, সেটি সমগ্র বিশ্বই কোভিড পরবর্তী এক ধরনের একটি ধাপে এই মুহূর্তে ঢুকে পড়েছে এবং সমস্ত বিশ্ব উন্মুক্ত হয়েছে। মানে যে কাজগুলো লকডাউনের জন্য সমগ্র অর্থনৈতিক কর্মকাণ্ড বিশ্বব্যাপী যেগুলো বন্ধ ছিল, সকল পর্যায়ে আসলে এই কর্মকাণ্ডগুলো শুরু হয়েছে। উন্নত দেশগুলোতে ভ্যাকসিন দেবার কাজ শেষ হয়ে গেছে অলমোস্ট অনেক বড়ভাবে। সেই কাজগুলো আমাদের মতো দেশগুলোতেও আমরা ভ্যাকসিনের উল্লেখযোগ্য অগ্রগতি করতে পেরেছি। ফলে এর কারণে বাইরের দেশগুলোতে পণ্যের চাহিদা যেমন বেড়েছে এবং সেই একই সাথে সেই পণ্য সরবরাহকারী দেশ হিসেবে আমাদের কাছেও ব্র্যান্ড বায়ারদের চাহিদা তৈরি হয়েছে। আবার আমরা যাদের কাছ থেকে কাঁচামাল নিয়ে এই কাজগুলো করি তাদের উপরেও কিন্তু এই মুহূর্তে চাপ তৈরি হয়েছে। ফলে দেখতে পাচ্ছেন যে সব জায়গাতেই এক ধরনের একটা প্রচন্ড ইতিবাচক সংকট দেখা যাচ্ছে। আমি এই শব্দটা এভাবে বলেছি যে ইতিবাচক একটা সংকট দেখা যাচ্ছে, যে সকলেই এই সুবিধার মধ্যে ঢুকেছে। হঠাৎ করে ক্যাপাসিটিতে এত বড় চেঞ্জ আনতে হচ্ছে যে সবাই আসলে হিমশিম খাচ্ছে, কিন্তু তার ভিতরেও আমরা এই অগ্রগতি ধরে রাখতে পারছি এবং সে কারণেই আমরা রপ্তানির প্রবৃদ্ধি প্রথম 3 মাসে, জুলাই টু সেপ্টেম্বরে, আমরা দেখতে পাচ্ছি যে 11.4%। এর মধ্যে গার্মেন্টস খাতের প্রবৃদ্ধি 11.6% এবং ইতিবাচক হলো ওভেন ধনাত্মক প্রবৃদ্ধিতে ঢুকেছে 6.4%, যদিও নিটের প্রবৃদ্ধি 15%-এর উপরে রয়েছে। এই যে পরিবর্তনগুলো গার্মেন্টস খাতে, এই পরিবর্তন শুধু গার্মেন্টস খাতে না, অন্যান্য রপ্তানিমুখী খাতেও কিন্তু আমরা এই পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি। তবে এটির সাথে সাথে একই সঙ্গে এটিও আপনারা দেখছেন যে উদ্যোক্তারা কিছুটা সংকটের ভিতরেও রয়েছে। যেমন পণ্য রপ্তানি করতে গিয়ে ইউজুয়ালি তারা জাহাজে পাঠিয়ে থাকেন, এখন এত চাহিদা তৈরি হয়েছে যে বায়াররা এখন এয়ার শিপমেন্ট নিতে যাচ্ছে। হঠাৎ করে আমাদের এয়ারপোর্টে এয়ার শিপমেন্টের এত চাহিদা তৈরি হয়েছে সেটি দিতে হিমশিম খাচ্ছে। আবার আমাদের এয়ারপোর্টের অথরিটিরও কিছু গাফিলতি রয়েছে, সেটির মধ্যে পড়তে হচ্ছে। আবার একই সাথে এটাও শোনা যাচ্ছে যে জাহাজের শিপমেন্ট চার্জ কয়েক গুণ বেড়ে গেছে হঠাৎ করে, যে এই ধরনের শিপমেন্ট চার্জ আগে ছিল না, সেটিও কিন্তু একই কারণে হঠাৎ করে পণ্যের চাহিদা তৈরি হয়েছে। সেটি এমনকি চীনে হঠাৎ করে যে বিদ্যুৎ সংকট, সেটিও কিন্তু হঠাৎ করে চাহিদা বৃদ্ধির কারণে উৎপাদনে গিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে হিমশিম খাচ্ছে তারা। ফলে এক ধরনের ইতিবাচক সংকটের ভিতরে যাচ্ছে সমগ্র বিশ্ব এবং আমরাও তার সহযাত্রী। আমার কাছে মনে হয় যে আমরা খুব ভালোভাবে এই জায়গাটা ধরতে পেরেছি। যেটি প্রয়োজন হবে সেটি হলো যে এই সুবিধাগুলো রপ্তানিমুখী খাতের পাশাপাশি এর সঙ্গে সংশ্লিষ্ট লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হিসেবে অভ্যন্তরীণ খাতগুলো নিতে পারবে। আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল খাতে বড় বিনিয়োগ আসছে,
সমস্ত বড় বড় টেক্সটাইল মিলগুলো তাদের এক্সপ্যানশনে যাচ্ছে, সেটিও কিন্তু একটা বড় ইতিবাচক ধারা এই সময়কালে, সেটি আমরা দেখতে পাচ্ছি। চাইবো আমরা যে অভ্যন্তরীণ বাজারমুখী যে শিল্প কারখানাগুলো রয়েছে, ফুড প্রসেসিং রয়েছে, লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি রয়েছে, ফুটওয়্যার লেদার রয়েছে, প্লাস্টিক সিরামিক যেগুলো রয়েছে অভ্যন্তরীণ, সেগুলো যাতে আগামীতে আরো ভালো করে সেটি আমরা প্রত্যাশা করি। জনাব মজিব, আপনাকে ধন্যবাদ। আমরা একটু শহীদুল্লাহ আজিম সাহেবের সাথে সংযুক্ত হতে চাইব। জনাব শহীদুল্লাহ আজিম, এই যে আলোচনাটা আমরা আজকে বিষয়বস্তু রয়েছে যে গতিশীল হচ্ছে বৈদেশিক বাণিজ্য এবং রপ্তানি, সেই সাথে মজিম ভাইও কিছু যোগ করেছেন যে ইতিবাচক সংকটের জায়গায় উনি উল্লেখ করেছেন, আপনি কিভাবে দেখছেন বিষয়গুলো? ধন্যবাদ। মজিব ভাই যথার্থই বলেছেন কারণগুলো, যেখানে গুলো কারণে আমাদের ব্যবসা বাড়ছে। চায়না অবশ্যই একটা ফ্যাক্টর আমি বলবো। তো ইদানিং দেখা যাচ্ছে অনেক চাপ আমার বেড়ে যাচ্ছে, আমরা আগে থেকে একটু প্রেডিক্ট করতে পেরেছিলাম, বলছিলাম। তো আমাদের এখন কাজটা করতে হবে কি, এয়ারপোর্টে দেখেন অনেকগুলো বায়ার, বিকজ প্যান্ডেমিকের পরে আমি নিজে দেখে আসলাম আমেরিকায় বড় আউটলেট যেগুলো আছে, যে সেখানে পণ্যের যে আপনার বৈচিত্র্য কোনো কিছু নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, সাইজ ঠিক নেই। হ্যাঁ, হয়তো স্মল আছে, মিডিয়াম নেই, মিডিয়াম আছে, ডাবল এক্স, এটা কিছু। তো ওনারা কি করছে, ওনাদের নিজের খরচে তাড়াতাড়ি পণ্যগুলো নেওয়ার চেষ্টা করছে, বিকজ তারা আউটলেট গুলো খালি হয়ে যাচ্ছে। এই হিসাবে এটা আমি বলবো যে আমাদেরকে আরো একটা প্রোঅ্যাক্টিভ হতে হবে, আমাদের এয়ার শিপমেন্ট হোক, আমার সি শিপমেন্ট হোক, কেন আমাদের কিন্তু চাহিদা বাড়বে, আমার মাথায় রাখতে হবে। আজকে এটা 1 মাস 2 মাস ব্যাপার না, যে ট্রেন চালু হয়েছে। আপনি দেখেন চায়নায় পাওয়ার সাপ্লাই ওদের একটা প্লাস কার্বন এমিশনের জন্য ওরা অনেক কিছু টেক্সটাইল ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেই চাপটা কিন্তু আমাদের দেশে আসবে। এবং আমি বলবো যে সেই সুযোগটা আমাদের নেওয়া উচিত, এবং এবার এখন থেকে আমাদেরকে সেই প্ল্যানটা করতে হবে আমাদের। আমি বলবো জাতীয়ভাবে, নট অনলি আমাদের সেক্টরের জন্য, জাতীয়ভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে সবগুলো দেখবেন যে ওভারলোডেড হবে ইনশাল্লাহ। আমি মনে করি যে আস্তে আস্তে আপনি দেখেন এই 3 মাসে আমার $9 বিলিয়ন বিশাম এক্সপোর্ট হয়েছে। আমার টার্গেট দেওয়া ছিল $35 বিলিয়ন। আমি আশা করি এই ট্রেন যদি চালু থাকে আমরা ইনশাল্লাহ 36-37 বিলিয়ন আমরা দিতে পারবো, অনেক $2 বিলিয়ন বেশি করতে পারবো। জি, জনাব শহীদুল্লাহ আজিম ধন্যবাদ। আমরা একটু ফুটতে চাই জনাব আব্দুর রহিম হারমাসে। আমরা ইতিবাচক জায়গায় দেখছি আলোচনা হচ্ছে এবং অর্থনৈতিক অগ্রগতি, আমাদের প্রবৃদ্ধি, সবকিছু যে পরিস্থিতিতে এগোচ্ছে বা যে গতিতে এগোচ্ছে, সেই জায়গাটায় আপনি কিভাবে দেখছেন বিষয়গুলো? না, আমি রাজীব শুরু করতে চাই 15 বছর আগে থেকে। 15 বছর আগে অর্থাৎ 2004 সালে কোঠা উঠে গেলে বাংলাদেশের পোশাক রপ্তানি সংকটে পড়বে এবং পোশাক রপ্তানি বাংলাদেশ করতেই পারবে না, বিশ্ব বাণিজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং আমাদের পোশাক শিল্প কারখানায় যে সমস্ত বোনেরা কাজ করে তারা অন্য পেশায় যাবে। আমি সেই ইয়াটা উচ্চারণ করছি না, এরকম আশঙ্কা কিন্তু আমরা আজ থেকে 15 বছর আগে 2003-4 সালে করেছিলাম। এবং মজিম ভাইয়ের নিশ্চয় মনে আছে, আজিম ভাইয়ের মনে আসে, সেন্টার ফর পলিসি সিপিবির পক্ষ থেকেও স্টাডি করে বলা হয়েছিল বড় দুর্যোগের মধ্যে পড়বে বাংলাদেশের পোশাক শিল্প। কিন্তু অবাক করার মতো ব্যাপার, 2005 সালের 1 জানুয়ারি থেকে কোঠা উঠে যাওয়ার পর বাংলাদেশের সেই পোশাক রপ্তানি এখন 36-37 এবং $38 বিলিয়ন মধ্যেও আমরা উপনীত হতে দিচ্ছি। আমি যেটা শুরু করতে চাই এইভাবে, যে বাংলাদেশের যে কোনো দুর্যোগ, যে কোনো সংকট মোকাবেলা করার অস্বাভাবিক একটা কর্মস্পৃহা আছে বাংলাদেশের মানুষের মধ্যে। সেটা উদ্যোক্তা আজিম ভাইরা, পোশাক মালিকরা হোক বা সাধারণ মানুষ হোক, গ্রামের কৃষক হোক, অর্থাৎ আমি যেটা বারবার বোঝার চেষ্টা করেছি এবং বারবার বলেও থাকি, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে অন্তর্নিহিত একটা শক্তি আছে, সেই শক্তি দিয়ে সে যে কোনো দুর্যোগ, যে কোনো সংকট মোকাবেলা করবেই। তার প্রমাণ কিন্তু আমরা দেখলাম, এই যে মহামারী একটা অতিক্রান্ত শেষ করিনি আমরা, মহামারী যেটা চলছে তার মধ্যেও কিন্তু আমি জানি না পৃথিবীর অন্য কোনো দেশ এমনটা আছে কিনা যে এই রকম সংকটের মধ্যেও মোটামুটি সবসময় সুনির্দিষ্ট দিক নির্দেশনা এবং মানুষের মধ্যে কর্মস্পৃহা দিয়ে মোটামুটি একটা সচল পরিস্থিতির মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে। আমার মনে আছে যে পোশাক কারখানা মাত্র 1-1.5 সপ্তাহ বন্ধ ছিল এই কোভিড কালীন সময়, অর্থাৎ জুলাই শেষের থেকে মানে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মতো। তার আগে পর্যন্ত কিন্তু গার্মেন্টস কারখানা খোলাই ছিল এবং গার্মেন্টস কারখানা খোলা থাকা নিয়ে আমরা নিজেরাই আপনার অনুষ্ঠানে বলেছি যে এটা ঠিক হচ্ছে না, করে সরকার কি করছে, গার্মেন্টস মালিকরা কি করছে, তা নিয়ে কিন্তু নানান সমালোচনা হয়েছে। কিন্তু তারপরেও যেটা হচ্ছে যে এইভাবে
চলে আমরা আমাদের যে রপ্তানি বাণিজ্যের কথা যেটি বললেন, আপনি যেটি শিরোনাম দিয়েছেন, সেটাকে কিন্তু আমরা ইতিবাচক ধারা লক্ষ্য করেছি। এইটা কিন্তু যে এই চলতি অর্থ বছর অর্থাৎ জুলাই টু সেপ্টেম্বরের আমাদের গ্রোথ হয়েছে তা কিন্তু না। আমরা যদি গত 2020-21 অর্থ বছরের পরিসংখ্যান দেখি, তাতেও কিন্তু 15.1% প্রবৃদ্ধি হয়েছিল আমার রপ্তানি বাণিজ্য, ওভারঅল রপ্তানি বাণিজ্যে, এবং তার ইতিবাচক ধারায় কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি জুলাই টু সেপ্টেম্বর অর্থাৎ চলতি 2021-22 অর্থ বছরের প্রথম প্রান্তিকেও সেই ইতিবাচক ধারাটা অব্যাহত আছে। এখানে বলে রাখা প্রয়োজন যে হ্যাঁ, এই সাম্প্রতিক সময়ে এসে অর্থাৎ এই অর্থ বছরে আমরা আমাদের প্রবাসী ভাই বোনদের যে রেমিটেন্স সেটাতে একটু নেতিবাচক ধারা আমরা লক্ষ্য করছি। অর্থাৎ গত অর্থ বছরের যেখানে 25 বিলিয়ন ডলারের মতো রেমিটেন্স যেটা এসেছিল, সেটা আমরা মনে হয় না এই অর্থ বছরে সেই ধারাটা অব্যাহত রাখতে পারবো, এবং এইবার হয়তো সেটা আবারও 20 বিলিয়ন ডলারের নিচে নেমে আসবে। কিন্তু ওভারঅল যেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে আপনি যেটি বলার চেষ্টা করছিলেন ভূমিকা, সেটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, অর্থাৎ ঘুরে দাঁড়িয়ে আমরা আবার সেই যে আমার 2019-20 অর্থ বছরের যে 8.15% প্রবৃদ্ধি, সেই দিকে কিন্তু আমরা ধাবিত হচ্ছি বা অগ্রসর হচ্ছি। তার প্রমাণ কিন্তু দেখেন বিশ্ব ব্যাংক কিন্তু সবসময় কনজারভেটিভ তথ্য দিয়ে থাকে, এবং আমি অবাক হয়ে গেলাম 3 দিন আগে বিশ্ব ব্যাংক যখন বলল যে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 6.4%, অর্থাৎ কারেন্ট ফিস্কাল ইয়ারে অর্থাৎ 2021-22 অর্থ বছরে 6.4% জিডিপি প্রবৃদ্ধি হবে। এই বিশ্ব ব্যাংক কিন্তু গত জুন মাসে বলেছিল যে এই ফিস্কাল ইয়ারে বাংলাদেশের প্রবৃদ্ধি 5.1% হবে। অর্থাৎ তারা নিজেরা আবার অবজার্ভ করে বা পরিসংখ্যান করে বা গবেষণা করে বা জরিপ করে তারা বলছে যে বাংলাদেশের অর্থনীতি, পরিষ্কার ভাষায় তারা বলছে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, এবার তাদের প্রবৃদ্ধি 6.4% হবে, এবং আগামী অর্থাৎ 2022-23 অর্থ বছরে তারা বলছে যে 6.9% হবে। অর্থাৎ আপনি দেখেন এর সঙ্গে যদি আমরা এডিবি অর্থাৎ এশীয় উন্নয়ন ব্যাংকের যদি পূর্বাভাস দেখি, এশীয় উন্নয়ন ব্যাংকও কিন্তু বলছে এই ফিস্কাল ইয়ারে আপনার 6.8% প্রবৃদ্ধি হবে। আর পরশুদিন আপনার এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যেটা বলছে সেটা আরো বেশি, অর্থাৎ 7.2%। অর্থাৎ বাংলাদেশ সরকার বাজেটে 7.2% প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছে, সেটি বলছে স্ট্যান্ডার্ড ব্যাংক। আমি যেটি বলতে চাচ্ছি যে এখানে কেন এই ইতিবাচক ধারাটা ধাবিত হলো বা অগ্রসর হলো, এখানে কিন্তু কয়েকটি বিষয় বড় আকারে কাজ করছে। প্রথম বিষয় হচ্ছে যে গত বছরের মার্চে আপনার যখনই কোভিড-19 প্রাদুর্ভাব শুরু হলো, তখন থেকে কিন্তু সরকার যে পরিকল্পনার মাধ্যমে হোক একটি সুন্দর দিক নির্দেশনার মাধ্যমে একটি পদক্ষেপ নিয়েছিল। আপনি জানেন যে মার্চের 8 তারিখে কোভিড-19 প্রাদুর্ভাব দেখা দিল, এপ্রিলের 5 তারিখ থেকে একটার পর একটা প্রণোদনা দেওয়া শুরু করলো, এবং এখন আমি বলতেই চাই যে যেভাবেই নেক না কেন একদম সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব দিক নির্দেশনা এবং নিজস্ব দূরদর্শিতার কারণেই কিন্তু একটার পর একটা প্রণোদনা প্যাকেজ দেওয়া শুরু করলো। এবং এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা পোশাক খাতের যে এই যে গ্রোথ, তাতে কিন্তু দেখেন আপনি গত বছরের 3 মাসের শ্রমিকদের বেতন দেওয়ার টাকা কিন্তু দ্রুততার সঙ্গে আপনার মাত্র 2% সার্ভিস চার্জে কিন্তু প্রণোদনা তহবিল থেকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাদের দাবি পরিপ্রেক্ষিতে আরও 1 মাসের বিষয়টি দেওয়া হয়েছে, এবং ওয়ার্কিং ক্যাপিটাল থেকে শুরু করে শুধু পোশাক শিল্প কারখানা না, অন্যান্য কারখানায় কিন্তু আপনার একটার পর একটা প্রণোদনা দেওয়া হয়েছে। হ্যাঁ, ছোট শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প পায়নি বা কম পেয়েছে তা নিয়ে আলোচনা আছে, কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে এই যে একটি সঠিক দিক নির্দেশনার মাধ্যমে কোভিড মোকাবেলা করা বা কোভিড-19 থেকে পুনরুদ্ধারের তৎপরতা কিন্তু সেই শুরু থেকেই ছিল, এবং তার ইতিবাচক ফল কিন্তু আমরা এখন পাচ্ছি, আজিম ভাইরা পাচ্ছে, এবং আমরা এখন ইতিবাচক কথাগুলো বলতে পারছি। তবে এখানে কিন্তু আছে এইখানে যদি আপনি আত্মতুষ্টিতে ভোগেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতের যে সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে, যেমন চীনের ক্ষেত্রে যে সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে, ভিয়েতনামে কিন্তু এখনো কোভিড-19 আছে, এই যে মায়ানমারের যে অস্থিরতা, ইন্ডিয়াতে লং টাইম লকডাউনের কারণেও কিন্তু একটা পসিবিলিটি শুরু হয়েছে। এইগুলোতে যদি আমরা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এই মার্কেট কয়েকটা যদি কিছু অংশ যদি বাংলাদেশের মুখে রপ্তানি বাণিজ্য নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের ফিউচারটা ভবিষ্যৎটা আরো ভালো হবে। এবং সেই কারণে আত্মতুষ্টিতে না ভুগে সরকারি বেসরকারি খাত মিলে আরো কিভাবে বেশি ভালো করতে পারে অগ্রগতি করা যায় সেদিকে ধন্যবাদ। ডক্টর খন্দকার গুলাম মাজেম, একটু আসতে চাই এই যে নানা সম্ভাবনার জায়গাগুলো নিয়ে কথা হচ্ছে, আমাদের অনেকগুলো কর্মকাণ্ড কর্মযজ্ঞ চলছে, আমরা মেগা প্রকল্প দেখছি, আমাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর অগ্রগতির জায়গায় আলোচনা হয়, সেই সাথে সাথে আমাদের দক্ষতা বৃদ্ধি, উচ্চ মূল্যের পণ্য উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধি, এই জায়গাগুলো আসলে আমরা কি সঠিক পথে হাঁটছি? দেখুন, আমরা যতটা
বর্তমানে ভালো ততটা কিন্তু ভবিষ্যতের জন্য এখনো অতটা ভালো হয়ে উঠতে পারিনি। অর্থাৎ আমরা আজকের কাজ ভালোই করতে পারি, যেগুলো করছি সেটা ভালো করতে পারি, ক্যাপাসিটি অপটিমাম ইউটিলাইজেশন যেটা করা দরকার সেগুলো করছি, কিন্তু যদি বলেন যে বিনিয়োগ বৃদ্ধি, সেই নতুন বিনিয়োগ আসা, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট মাত্রায় আমরা এখনো পেরে উঠিনি। এবং কোভিড এর সময়কালে বিনিয়োগের ক্ষেত্রে যে স্রোতগতি সৃষ্টি হয়েছে সেটা এখনো কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেক পিছনে রয়েছে। সুতরাং আগামী দিনের একটা বড় চ্যালেঞ্জ হবে নতুন বিনিয়োগকে আকৃষ্ট করা, এবং সেই বিনিয়োগের ভিতরে কিন্তু শুধু দেশীয় বিনিয়োগ হলে হবে না, সেই বিনিয়োগের ভিতরে বিদেশি বিনিয়োগও আমাদের প্রয়োজন হবে। বিশেষ করে আপনি যখন বলছেন যে আমরা স্পেশাল ইকোনমিক জোন করছি, আমরা এক্সপোর্ট প্রসেসিং জোন তৈরি হচ্ছে, আমরা কিন্তু যে হারে আমরা বিনিয়োগ করে বিনিয়োগকারীদের উৎসাহ আশা করেছিলাম, আমরা কিন্তু সেই হারে এসইজেড গুলোতে এখনো বিনিয়োগ আকৃষ্ট করতে পারিনি পর্যাপ্তভাবে। এমনকি আজিম ভাইরা এসইজেড এ যে জমি কিনে রেখেছেন প্রায় 500 একরের মতো যতদূর আমি জানি, সেখানে কিন্তু অধিকাংশই জমির বুকিং দেয়া হয়েছে, কিন্তু নতুন কারখানা কিন্তু মনে হয় একটি বা দুটি গিয়েছে বলে যতদূর আমি জানি। সুতরাং এই যে তাদের যাবার ক্ষেত্রেও যে দীর্ঘসূত্রিতা দেখা যাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু এই যে এত বড় বড় সরকার ইনফ্রাস্ট্রাকচার করছেন, তার যদি ব্যবহার না হয় তাহলে কিন্তু সেই জায়গা থেকে আমরা পর্যাপ্ত ফল পাবো না। ঠিক একইভাবে এই যে বড় বড় রাস্তা হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, এগুলো কিন্তু তখনই কেবলমাত্র আমার জন্য সুফল বয়ে আনবে যখন এখানে বিনিয়োগকারী বিনিয়োগ করতে আসবেন, যখন এখানে আমরা দেখতে পাবো যে উদ্যোক্তারা এখানে কলকারখানা করেছেন এবং তাদের পণ্য দেশের ভিতরে এবং দেশের বাইরে যাবার জন্য রাস্তা ব্যবহার করছেন, ব্রিজ ব্যবহার করছেন, তখনই কেবলমাত্র এই বড় বিনিয়োগের সুফলতা আসবে। আমরা সেই জায়গাটিতে আমরা এখনো পর্যাপ্তভাবে উৎসাহ আগ্রহ দেখতে পাচ্ছি না। ফলে আমরা যেটি মনে করি যে আগামী দিনের একটা বড় জায়গা হচ্ছে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা। এবং যদি গার্মেন্টস খাতের কথা বলি, আমি গার্মেন্টস উদ্যোক্তাদেরকে অনুরোধ করব যে নিজেরা অবশ্যই, বেসরকারি উদ্যোক্তারা, দেশি উদ্যোক্তারা অবশ্যই যাবেন সেখানে, কিন্তু বিদেশি উদ্যোক্তাদেরকেও আমাদের এখানে সমান সুযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। বিশেষ করে নন কটন অ্যাপারেলস, যেগুলোকে আমরা সিনথেটিক পলিস্টার ম্যানমেড ফাইবার রিলেটেড যে ধরনের বিনিয়োগের কথা তারা বলছেন, এখানে দেশি উদ্যোগের পাশাপাশি বিদেশি উদ্যোগগুলোকেও এখানে আসতে দেওয়া, নন ট্র্যাডিশনাল পণ্যে বিদেশি উদ্যোগগুলোকে আসার সুযোগ করে দেওয়া। যদিও আমাদের এখানে বলা হয় যে আমাদের বিনিয়োগ উন্মুক্ত, কিন্তু দেখা যায় যে বিভিন্ন জটিলতায় বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে সমস্যায় পড়েন। সেই জায়গাগুলোতে যৌথ বিনিয়োগে যাওয়া দেশি উদ্যোক্তাদের, সেটির জন্য চেষ্টা করা। এমনকি এককভাবে বিদেশি বিনিয়োগ আসলে যেটি হবে, আমাদের উদ্যোক্তারাই আসলে লাভবান হবে। আমাদের উদ্যোক্তারা এখন একটা সমস্যা রয়েছে যে তারা এক ধরনের কমফোর্ট জোনে তারা কাজ করতে চান, যে জিনিসগুলো তারা ভালো পারে ওগুলোই তারা করতে চান, কিন্তু নতুন জায়গায় যে যাওয়া, নতুন চ্যালেঞ্জ নেওয়া, নতুন পণ্যের দিকে যাওয়া, সেই জায়গায় কিন্তু খুব কম উদ্যোক্তাই যান। বড় যারা উদ্যোক্তা রয়েছেন আজিম ভাইদের মতো তারা হয়তো যান, কিন্তু বেশিরভাগ অন্যান্য উদ্যোক্তা যারা রয়েছেন, বেশি সংখ্যক উদ্যোক্তা, তারা কিন্তু এখনো ওই একটা দুটো পণ্যের মাধ্যমেই তারা সারা বছরের অর্ডার চালাতে চান। তাদেরকে কিভাবে নতুন ধরনের পণ্য নিয়ে যাওয়া যাবে, সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি। আর একই সাথে আমরা ইতিমধ্যেই দুদিন আগে একটি ওয়েবিনার করে অনুরোধ করেছি যে গ্রাজুয়েশনের পরে বাংলাদেশের রপ্তানিমুখী খাতগুলোর জন্য কিন্তু শ্রম এবং মানবাধিকারের বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সুতরাং কর্মপরিবেশের উন্নতি গত 6-7-8 বছরে আমরা অনেক করেছি, সেই ধারাবাহিকতায় ধীরে ধীরে আমাদের শ্রম পরিবেশের উন্নয়নের জন্য, শ্রম সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করা, যাতে শ্রমিকরা ঠিক মতো মজুরি পায়, সেখানে যাতে শিশু শ্রম না থাকে, সেখানে যাতে জুভেনাইল ওয়ার্কারদেরকে 5 ঘন্টার বেশি না কাজ করানো হয়, কোনো ধরনের হ্যারাসমেন্ট যাতে অভিযোগ না আসলেও যাতে সেগুলোর ব্যবস্থা নেওয়া হয়। এই ধরনের বিষয়গুলোতে আগামী দিনে কিন্তু নজর দেবার প্রয়োজন পড়বে। জি, ডক্টর মোয়াজ্জেম, আপনাকে ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, তারপর আবার আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন।
দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম সার্বিক অর্থনৈতিক অগ্রগতি, রপ্তানি বাণিজ্য, আমাদের ব্যবসা বাণিজ্যের গতিশীলতা, এই জায়গাগুলো নিয়ে সম্ভাবনা এবং করণীয় জায়গাগুলো আলোচনা হচ্ছিল। আমরা আবার আলোচনায় সংযুক্ত হতে চাই মোহাম্মদ শহীদুল আজিম, ভাইস প্রেসিডেন্ট বিজিএমইএ। জনাব আজিম, আমরা শুনছিলেন বিরতির আগে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, হারমাসি ভাই বলেছেন, এই যে বিশেষ করে তৈরি পোশাক খাতে আমাদের যে শ্রম পরিবেশ নিয়ে কথা হচ্ছিল, এবং আরও একটি চ্যালেঞ্জিং বিষয় সব জায়গায় আলোচনা হচ্ছে যে এই করোনা ভাইরাস পরিস্থিতিতে টিকার আওতায় আনা, বিশেষ করে শ্রমিকদেরকে যেন আরও বেশি করে আমরা সেই আওতায় নিয়ে আসি এবং নতুন শিল্প, উচ্চ মূল্যের পণ্য উৎপাদন, দক্ষতা বৃদ্ধি, সেই জায়গাগুলো আসলে আমরা কি করব, বা এই জায়গাগুলো নিয়ে আপনারা এবার কি করছেন? প্রথমেই বলতে চাই যে আমাদের সারা বিশ্বের জন্য প্যান্ডেমিকের পরে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, সেখানে কিন্তু আমাদের অর্থনীতি টিকে আছে, টিকেই নেই, আমরা এগিয়ে যাচ্ছি। আমি এই জন্য অবশ্যই বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি সঠিক নির্দেশনা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। তখন যদি আমাদের সেই প্রণোদনা বলেন আর যাই বলেন, আমাদের শ্রমিক বেতন না দিতে পারতাম, আমরা কিন্তু থুবড়ে পড়তাম, নাম্বার 1। নাম্বার 2, যখন লকডাউন ছিল, খুব খারাপ অবস্থা ছিল, আমাদের রপ্তানিমুখী আমাদের ফ্যাক্টরিগুলোকে লকডাউনের আওতামুক্ত রেখেছিলেন, যার ফল সুফল কিন্তু আমরা এখন ভোগ করতে পারছি। আমি দেখেন যে সারা বিশ্বে অনেকগুলো অর্ডার আমাদের দেশে আসছে, আমরা আমাদের যে ক্যাপাসিটি তার চেয়েও বেশি আসছে, কেননা আমাদের বিশ্বে একটা আমরা প্রমাণ করতে পেরেছি প্যান্ডেমিকের পরে আমরা বিধ্বস্ত হইনি। সে অনেকগুলো কারণ আছে। আরেকটা ব্যাপার হলো, এখন মজা ভাই বলছে স্পেশাল ইকোনমিক জোনের কথা এবং আমাদের ফরেন ইনভেস্টমেন্টের কথা। অবশ্যই আমাদের কিন্তু এফডিআই যেটা আছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা আছে, সেই স্পেশাল ইকোনমিক জোনে 3টা ক্যাটাগরি আছে। একটা হলো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, নাম্বার 2 জয়েন্ট ভেঞ্চার, এবং নাম্বার 3 আমাদের জাতীয় কারখানা যেগুলো আছে। 3টা ক্যাটাগরি আছে। তো আমাদের ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি আসে, অবশ্যই আমরা অনেক উপকারিত হবো। কেন দেখেন, আমাদের আগের দেশে ফার্স্টে আমরা স্টার্ট যখন করলাম, তখন কিন্তু আমরা হংকং, আমরা চায়না, শ্রীলঙ্কা, কোরিয়া, ইন্ডিয়া এদের নির্ভরশীল ছিলাম। এই এক্সপার্টিস গুলো কি হলো, আমাদের দেশে যখন আমার লোকগুলো যখন মানুষ সম্বন্ধ উন্নয়ন শুরু হলো, তখন কিন্তু তারা কিন্তু এখন আমাদের প্রয়োজন নেই। এবং আমরা একইভাবে বলবো, যখন আমাদের বৈচিত্র্য পোশাকে বৈচিত্র্য আনতে হবে, আমরা বাজারে টিকতে হলে আমাদের ভিয়েতনামে চেয়ে আমরা কিন্তু বেশি এক্সপোর্ট করি, কিন্তু ভ্যালু এডিশনে গিয়ে আমরা পিছিয়ে পড়ে যাই। সেগুলোর ব্যাপারে ভ্যালু এডিশনে আমাদের যেতে হবে। সেগুলোর কারণেই আমাদের ওয়েলকাম করা উচিত ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যারা আছে তাদেরকে আনতে হবে। যেহেতু আমাদের স্পেশাল ইকোনমিক জোন গুলো আছে, সরকার অনেকগুলো স্পেশাল ইকোনমিক জোন এনেছেন, করেছেন, কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে তাদেরকে আমাদের ওয়েলকাম করতে হবে, যেভাবে আমাদের দেশে আনতে হবে, তাহলে আমাদের সেক্টরে আরো উন্নত হবে। আরেকটা ব্যাপার হলো, আমাদের উৎপাদনশীলতা অবশ্যই বাড়াতে হবে, দক্ষতা বাড়াতে হবে, আমাদের টিকে থাকতে হলে এগুলো জিনিসে আমাদেরকে আরো মনোনিবেশ করতে হবে। আমাদের যে কম্পিটিটিভ কান্ট্রি যেগুলো আছে, তাদের পলিসি গুলো আমাদের অ্যাডাপ্ট করতে হবে। এটা কোনো রকেট সায়েন্স কিছু না। আমরা দেখবো যারা ভালো করছে তারা কিভাবে ভালো করছে, তাদের ফলো করলে কিন্তু আমরা দেখবো অনেক উঠে যাবো। এগুলো আমাদের মাথায় নিতে হবে। যারা আমাদের নীতি নির্ধারক যারা আছেন, পলিসি মেকার যারা আছেন, তাদেরকে এগুলো মাথায় রাখতে হবে, সেভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আর এলডিসি কান্ট্রি থেকে আমরা যখন মধ্য আয়ের দেশে যাব, তখন আমাদের অনেকগুলো সুযোগ সুবিধা আমরা বঞ্চিত হব। বঞ্চিত হলেও আমি ইদানিং একটা সুখবর আছে, যদিও ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের থ্রেশহোল্ড যেটা ছিল 7.4, এর চেয়ে বেশি হলে তারা জিএসপি দিবে না, সেটা তারা উইথড্র করেছে। দেখা যাবে সেটা পার্লামেন্টে পাস হবে, কিন্তু তাদের ড্রাফটে কিন্তু অলরেডি এটা বাদ দিয়ে রাখা হয়েছে। সেটা আমাদের দেশের জন্য আমি বলবো আমাদের জন্য বিরাট একটা সুখবর। আমরা যেখানে ভিয়েতনাম এফটিএ করছে, ভিয়েতনাম যেখানে চেষ্টা করতেছে তাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট গুলো বিভিন্ন দেশের সাথে করছে, ইউরোপিয়ান দেশের তারা করেছে, আমরা যদি সেগুলো উত্তেজনা না পড়ে আমাদের পিছিয়ে পড়ে যাবো। তা আমাদের এই জন্য সুখবর, এই জন্য বলবো আমাদের সেই বারগুলো আমাদের উঠে যাবে, সুবিধাগুলো বঞ্চিত আমরা আর হবো না। তার আমরা আশা করি আমরা তাদের সঙ্গে তাল মিলে চলতে পারবো, এবং পোশাকের বৈচিত্র্য যদি আমরা আনতে পারি, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করতে পারি, খালি আমাদের কোয়ান্টিটির দিকে গেলে হবে না, কোয়ালিটির দিকে যেতে হবে, আমরা ভ্যালু এডিশন করতে হবে। সেগুলো যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে আমাদের বিরাট একটা সুবিধা আছে, বিরাট আমরা এগিয়ে যাবো আমাদের দেশের অর্থনীতি নিয়ে। আর একটা ব্যাপার আছে, আমাদের এই সেক্টরকে যেহেতু লকডাউন আওতামুক্ত রেখেছিলেন,
সেটা আমি নট টকিং অ্যাবাউট আমার এই কতগুলো ফ্যাক্টরি, কতগুলো ওয়ার্কার। আমাদের এই সেক্টরের সঙ্গে 5 থেকে 6 কোটি লোক জড়িত, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে। তারা কিন্তু সবাই উপকৃত হয়েছে, যার কারণে সেই লকডাউন বা আমাদের এখানে আচরণ কাটতে পারিনি। আমরা কিন্তু ঠিক ধারায় আছি, রাইট ট্র্যাকে আছি আমি বলবো। সেই জন্য আমি অবশ্যই আমরা আমাদের আবার মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জনাব শহীদুল আজিম, আরেকটি জায়গায় একটু আলোচনা শুনতে চাইবো, যেটি আমরা অনেক তথ্যই পাচ্ছি যে অর্ডার বাড়ছে, পোশাক মালিক কারখানাগুলো অনেক অর্ডার পাচ্ছেন, সে সাথে মূল্য বাড়ানোর জায়গাটাও বেশ অগ্রগতি কিছু কিছু জায়গায় আমরা শুনছি। এই জায়গাগুলো আমাদের পোশাক শিল্পে এবং বিশেষ করে উচ্চ মূল্যের পণ্য উৎপাদনের জায়গায় আমরা আসলে কি করছি? সেখানে আমরা শুধু আপনি যেটা বলছিলেন কোয়ান্টিটি, আমরা যদি হাই ভ্যালু প্রোডাক্ট করতে পারি, আমাদের এই যে রপ্তানির জায়গাগুলো কিন্তু আরো হেলদি হতে পারে, সেই জায়গাটাও তো অগ্রগতি হচ্ছে। ব্যাপারটা হলো, আমরা যদি ফার্স্ট অফ অল আমাদের এই জিনিসকে, এই ধারাকে অব্যাহত রাখতে হলে, আমাদের কোয়ালিটি বাড়াতে হলে আমাদেরকে ভ্যালিডেশন প্রোডাক্ট যেতেই হবে, কোনো তার বিকল্প নেই। এবং রাজীব সরি, আমরা প্রথম প্রশ্নটা মিস করে গেলাম। জি, আমরা যে তথ্য পাচ্ছি গত কয়েক মাসের যে চিত্র, অর্ডার বাড়ছে এবং সে সাথে পণ্যের মূল্য কিছু কিছু ফ্যাক্টরিতে বাড়ছে, এটিও তো আমাদের একটি সুখবর। সেটি আসলে অনেকদিন ধরে আমরা আলোচনা করছিলাম যে আমাদের কস্ট বাড়ছে, কিন্তু যারা আমাদের পণ্য অর্ডার করেন তারা দাম বাড়াতে চান না। এই জায়গাটায় এখন আমাদের কাজ করার আছে কিনা? মূল্য আরো অনেক বাড়া উচিত ছিল, মূল্য আরো অনেক বাড়তো, কিন্তু আমরা জানি ইতিমধ্যে সেই শিপমেন্টে ফ্রেট এত বেড়ে গেছে। $2,000 একটা কন্টেনার হয়ে গেছে $8,000, $9,000, $4,000 হয়ে গেছে $16,000। আমরা ইন দ্য মিনে আবার যদি বাইরে আবার জোরাজুরি করি, আমার মনে হয় যে ঠিক হবে না। আমরা এই জন্য চেষ্টা করছি তারা অর্ডারও আসুক, প্লাস আমরা আস্তে আস্তে অ্যাটলিস্ট অর্ডারগুলো আমাদের দেশে থাকুক, আমরা এটা ভবিষ্যতে বাড়াতে পারবো। কেন, অর্ডার যখন বাড়বে, ডিমান্ড যখন বাড়বে, আমার কথা বলার একটা প্ল্যাটফর্ম থাকে। আমি বলতে পারি তোমার এটা কাজ আমি করতে পারবো না, বিকজ আমার অর্ডার পেট ভরা আছে, আমি তোমাটা করবো না, যেটা ভালো সেটাই করবো। কিন্তু আমরা কিন্তু সে পর্যায়ে আসছি এবং অর্ডার কিন্তু আরো বাড়বে। আপনি বিশ্বব্যাপী দেখেন, আমাদের অনেকগুলো দেশে কিন্তু মজিদ ভাই বলছেন, চায়নার কিছু ব্যাপার আছে, ভিয়েতনামের ব্যাপার আছে, আমাদের দেশে অর্ডার গুলো আসছে এবং আমরা কিন্তু বাইরের ব্র্যান্ডে আসতে পেরেছি। প্যান্ডেমিক আর যাই হোক, আমরা কিন্তু রাইট ট্রেন্ডে আছি। এখন প্রাইস বাড়াতে হলে আমাদেরকে আরো কাজ করতে হবে এবং একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। একেবারে রাতারাতি তোমার কাজ করবো না এটা বললে কিন্তু চলবে না। কিন্তু তাদের ফ্রেট কস্ট একদিক থেকে কিন্তু তারা কিন্তু টাকাটা দিচ্ছে, আমাদের দিচ্ছে না। কিন্তু মাঠে নেওয়ার জন্য, পণ্য নেওয়ার জন্য দেখবেন তারা অনেক ভাড়া দিচ্ছে। ওখানে একটা প্রবলেম আছে, ওনারা আগে কি করতেন, একটা শিপিং কোম্পানিকে নমিনেট করে দিতেন। সেখানে শিপিং কোম্পানিরাও দেখা যেত অনেক সময় একটা ব্যাড প্লে করতো। এখন আমরা বলে দিয়েছি, আমাদের সমস্ত ফ্যাক্টরিকে মেসেজ দিয়েছি, সমস্ত বাইরেকে বলতে হবে একটা অল্টারনেটিভ থাকতে হবে। শুধু আমাকে কথা শিপিং লাইন অমুক হলে হবে না, শিপিং লাইন অমুক কিংবা অমুক। তখন দেখা যাবে তারা কম্পিটিশন যদি আসে, মনোপলি না হয়, তাহলে কিন্তু আমরা কিন্তু এইসব ভাড়াটা কমাতে পারবো। আমরা বাইরে সেই মেসেজ দিয়েছি, আমাদের ফ্যাক্টরি যারা আছে সবাইকে বলেছি যে ইকোনমিকটা সবাইকে দেওয়ার জন্য। আর প্রাইস আমাদের বাড়বেই, ওয়ার্ডার থাকলে প্রাইস বাড়বে বাধ্য। এখনই দেখা যাচ্ছে আমরা সাব কন্ট্রাক্ট ফ্যাক্টরিতে নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক ডেলি কোয়ারি আসছে সাব কন্ট্রাক্ট ফ্যাক্টরি আসছে কিনা, বিকজ এখানে বোঝা যাচ্ছে আমাদের ওয়ার্ডার আসছে, সত্যি ক্ষেত্রে ওয়ার্ডার আসছে। কিন্তু আমাদের এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের প্রাইসও থাকতে হবে, ওয়ার্ডার আসলে হবে না। আমরা ওয়ার্ডার নিচ্ছি, কিন্তু এক সময় দেখবেন কিছুদিন পরে আমার বলবো যে আমার ওয়ার্ডার প্রয়োজন নেই, তো ওরাই তো বাড়াতে বাধ্য হবে। যখন ডিমান্ড থাকে ওটাই বাড়াতে বাধ্য হবে, কিন্তু আমাদের না বলা শিখতে হবে। দিলে আমরা নিব না বলা শিখতে হবে, না বলা শিখলে দেবে না, অটোমেটিক প্রাইস পাবে আমার। জি, ধন্যবাদ জনাব শহীদুল্লাহ আজিম। আমরা এবারে একটু স্টুডিওতে ফিরতে চাই। জনাব হারবাসি, আমাদের বিকল্প সেক্টরের দিকেও মনোযোগী হতে হবে। আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক সম্ভাবনার কথা আমরা বলছি, অটোমোবাইল শিল্পের বেশ সুযোগ সুবিধা আমরা কিন্তু বাজেটে দেখেছি, এবং তার সাথে সাথে বিকল্প যে শিল্প আমাদের তৈরি পোশাক খাত অবশ্যই ভালো করছে, আরো ভালো করবে। তার পাশাপাশি ওষুধ শিল্পের একটা বড় বাজার রয়েছে, আমাদের চামড়ার একটা সম্ভাবনা রয়েছে, পাটের আবার সুদিন ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই জায়গাগুলো আসলে সমন্বয় করে কি আমরা পরিকল্পনা করছি কিনা? আপনার এই প্রশ্নের উত্তর আমি দিব একটু আগে। তার আগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আসছে, সেটি হচ্ছে বিনিয়োগ পরিস্থিতি। আর একটি হচ্ছে আজিম ভাই যেটি বললেন খুবই সুন্দর, মানে আমাদের সুদিন যে আসছে, আগামী হয়তো 1-1.5 বা আরো বেশি সময় ধরে পোশাক খাতের একটি রমরম অবস্থা আমরা দেখতে পাবো। এবং তার তথ্য কিন্তু সর্বশেষ সেপ্টেম্বরে কিন্তু আমরা তথ্য দেখলাম যে 4.17
বিলিয়ন ডলারের এক্সপোর্ট হয়েছে, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এক মাসে এত বেশি এক্সপোর্ট আমরা লক্ষ্য করিনি। তার সিংহভাগে 82.5% হচ্ছে আরএমজি। এই যে এত রমরম ব্যবসা, এত সুন্দর পরিবেশ এবং সুদিন, ভালো সুবাতাস, সুখবর। আমি আরো একটা বিনীত অনুরোধ আছে আজিম ভাইদের এবং পোশাক শিল্প মালিকদের, এই ব্যবসার সিংহভাগ অংশীদার তো বা পোশাক শ্রমিকরা। আমি জানি হ্যাঁ সরকার বেঁধে দেওয়া একটা দাম আছে, মজুরি বেতন আছে। আমার বিনীত অনুরোধ থাকবে এই যে আপনারা ব্যবসা করলেন তার কিঞ্চিত বা সামান্য হলেও শ্রমিকদের নিজের ইচ্ছায় দিয়ে একটা ইতিহাস সৃষ্টি করুক, কারণ তারাই তো সব এই সময় যদি কোভিডকালীন সময়েও যে জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কাজ করেছে, আজিম ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে অল্প কিছু হলেও একটা শ্রমিকের হয়তো মাসের 100 টাকাও যদি বাড়ে তাও তার একটা ইতিহাস সৃষ্টি করবেন। এটা আমার বিনীত অনুরোধ, আমি ব্যক্তিগতভাবে একজন সাংবাদিক হিসেবে বা দীর্ঘদিন ধরে পোশাক শিল্প খাত নিয়ে কাজ করার কারণে বিনীত অনুরোধ করবে। আচ্ছা, আলোচনাটা এখন আমার যেটা মোয়াজ্জেম ভাইও বললেন, আজিম ভাইও যেটি বললেন, সেটা হচ্ছে বিনিয়োগ পরিস্থিতি। আসলে দীর্ঘদিন ধরে আমি যদি লক্ষ্য করি গত 10-12 বছর ধরে বিনিয়োগ পরিস্থিতি একই জায়গায় আটকে আছে এবং কোভিড-19 কারণে একটু খারাপই হয়েছে। ওই যদি আমরা জিডিপির লক্ষ্য করি, জিডিপির 31 থেকে 32% আটকে আছে, ঘুরপাক খাচ্ছে দীর্ঘদিন ধরে। এখানে বড় একটি প্রশ্ন চলে আসছে, সেটি হচ্ছে যে বিদেশি বিনিয়োগ। অবশ্যই বিদেশি বিনিয়োগ খুব নাজুক অবস্থায় আছে এবং আরেকটি কথা মনে রাখতে হবে যে যদি আমার দেশি বিনিয়োগ না বাড়ে বা দেশি বিনিয়োগের একটি অনুকূল পরিবেশ সৃষ্টি না হয় তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগ আসবে না। তবে এই যে গত 2 মাস ধরে বিশেষ করে কারেন্ট ফিসক্যাল ইয়ারের জুলাই অগাস্টের যে আমরা তথ্য দেখতে পাচ্ছি, এই বিশেষ করে আমদানির তথ্য বা এলসি খোলার তথ্য, তাতে একটু আশান্বিত হওয়ার ভাব আমরা লক্ষ্য করছি, ইঙ্গিত লক্ষ্য করছি। কারণ হচ্ছে আমি যদি জুলাই অগাস্ট মাসের ইম্পোর্টের তথ্য আপনাকে দেই, প্রায় 50% বাড়ছে এবং ক্যাপিটাল মেশিনারি বা মধ্যবর্তী কাঁচামাল বা পেট্রোলিয়াম সব ধরনের প্রোডাক্টের আমদানিও বাড়ছে, একই সঙ্গে এলসি খোলার পরিমাণও বাড়ছে। অর্থাৎ এই যে দীর্ঘ 1.5 বছরের বেশি সময় থমকে ছিল কোভিড-19 কারণে, আর এই পরিস্থিতিতে ভবিষ্যৎ কি হবে, যেহেতু একটু ভালো ইঙ্গিত ওয়ার্ল্ড মার্কেটে লক্ষ্য করা যাচ্ছে, আমার ব্যবসায়ী উদ্যোক্তারাও কিন্তু সেই পরিকল্পনার ছক একেই আপনার এলসি খুঁজছেন, আমদানি করছেন ভবিষ্যৎ মার্কেটটা ধরার জন্য। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি যে আমাদের দেশের ভিতরে অভ্যন্তরীণ একটি বিশাল বড় বাজার সৃষ্টি হয়েছে, কিন্তু এই যে 17 কোটি মানুষের চাহিদা বা তাদের ক্রয় ক্ষমতা বাড়ার কারণে কিন্তু অনেক বড় একটি বাজার সৃষ্টি, সেটিও একটা আমদানি বাড়ার একটি কারণ। আর বিনিয়োগ বাড়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে যে আমার এই বিনিয়োগটাকে কিভাবে কর্মসংস্থানমুখী করা যায় সেই বিষয়টাকে লক্ষ্য করতে হবে। আপনাকে যদি আমি তথ্য দিই তাহলে আপনার এলসি মানে আমরা বেসরকারি বিনিয়োগ বাড়ার অন্যতম একটি উপাদান হচ্ছে বেসরকারি খাতের ঋণ প্রবাহ। আমরা এখনো দেখলাম যে সর্বশেষ অগাস্ট মাসের যে তথ্য এখনো 8.5%, অর্থাৎ মানে খুবই তলানিতেই নেমে আছে, যেটা আমার মুদ্রানীতিতে লক্ষ্য ধরা হচ্ছে 14.8%, অর্ধেকের মতো। সেই কারণে এখন যেটি ম্যাসিভ উদ্যোগ নেওয়া উচিত, এক হচ্ছে সরকারি পর্যায় থেকে, আরেকটা হচ্ছে বেসরকারি পর্যায় থেকে, সেটা হচ্ছে যে বিনিয়োগ কিভাবে বাড়ে। তবে আমি আপনাকে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আসার কথা শোনাতে পারি এইভাবে যে আমাদের 3টি বড় প্রকল্প অর্থাৎ পদ্মা সেতু, মেট্রো রেল এবং বঙ্গবন্ধু টানেল এই 2022 সালের মধ্যেই কিন্তু একদম বাস্তবায়ন সম্পূর্ণ হয়ে যাবে। আমরা হয়তো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু আমরা বাস্তব অর্থে চোখের সামনেও দেখতে পাচ্ছি এই 3টি বড় প্রকল্প বা 3টি স্বপ্নের প্রকল্প আমার 2022 সালের মধ্যে শেষ হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে আমার এই যে 27-28 বছরের সাংবাদিকতা অভিজ্ঞতা থেকে বলতে পারি 2023 সাল থেকে বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে। এটা যেভাবে বলে রাজনৈতিক বিতর্ক স্বীকার করুক বা নাকি রাজনৈতিক বিতর্ক থাকতে পারে, কিন্তু সত্যিকার অর্থে একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে এবং এই বাংলাদেশের যাত্রা শুরুর পেছনে বিনিয়োগ এমনি আসবে বা কিভাবে আসবে আমি আপনাকে উদাহরণ দিই। বঙ্গবন্ধু সেতু অর্থাৎ যমুনা সেতু হওয়ার আগে উত্তরাঞ্চলে কি পরিস্থিতি ছিল, আমার বাড়ি উত্তরাঞ্চল, আমি জানি। একটা সেতু মানুষের বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারে আমি তার বাস্তব সাক্ষী। কারণ আমি আপনাকে বলি, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আমার আসতে 1 দিন 2 দিন লাগতো, ওই যে দৌলদিয়া পার হয়ে নগরবাড়ি পার হয়ে একদিন, কোনো দিন 3 দিন লাগছে। শীতের মধ্যে যখন সেতুতে আটকে কিন্তু আমি এখন 4-5 ঘন্টায় আসতে পারি। হ্যাঁ, এখনো রাস্তায় জাম আছে, যানজট আছে, কিন্তু একটা সেতু একটা অঞ্চল বাংলাদেশের অগ্রগতির জায়গায় নিয়ে যায়, অর্থনীতিকে কোথায় নিয়ে যেতে পারে
আমার মতো বাস্তব অভিজ্ঞতা, বাস্তব প্রমাণ আমি 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 অন্য কাউকে প্রয়োজন পাই না। এখন দেখেন কি পরিস্থিতি দাঁড়ালো। ওই সময় ওয়ার্ল্ড ব্যাংক বলছিল যে বঙ্গবন্ধু সেতু হলে 0.6% জিডিপি গ্রোথ বাড়বে। আমি জানি না আমাদের পরিসংখ্যান ব্যুরো সঠিক তথ্য বা সঠিক পরিসংখ্যান নিয়ে কাজ করে না, কত বাড়ছে আমি জানি না। আপনাকে লক্ষ্য করতে হবে পদ্মা সেতুকে ঘিরে নদীর এই পারে এবং ওই পারে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে এবং মুয়াজ্জেম ভাই বলল বিনিয়োগ বাড়ার, এবং এই বাস্তব তথ্যগুলো বিবিএস এর ধরে কিনা আমি জানি না। আমি নিজে গিয়েছি দুই পাশে, এবং দুই পাশে গিয়ে যে সাধারণ ছোট ছোট বিনিয়োগের যে পোশাকা এগুলো আমার মনে হয় না বিবিএস এর ছকে বা হিসাবে বা বিবিএস এর জরিপে আসে। আমি যেটি আসার কথা শোনাতে চাই সেটি হচ্ছে যে এই বিষয়গুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে আমাদের, এক হচ্ছে সরকার এবং বেসরকারি খাত, সবাই মিলে যদি আমরা সুন্দরভাবে মসৃণভাবে চলতে পারি, তাহলে আমার মনে হয় যে স্বপ্নের বাংলাদেশ বলি বা আমাদের সম্ভাবনা বা বাংলাদেশ বলি, এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলো এশিয়ার মধ্যে বাংলাদেশে একটি জায়গায় চলে আসছে, সবগুলোর কিন্তু বাস্তব স্বপ্নের প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাবো। তবে আমি আপনাকে একটু বলে রাখি পর্যন্ত এই যে 2007 থেকে এখন পর্যন্ত এখানে কিন্তু কিছু আশীর্বাদও বাংলাদেশের চলে। আমি সব অল্প এই কথাটা আমি কোথাও বলিনি, এই প্রথম বলি। দেখেন আপনি 2027 বাংলাদেশ, তার আগের বাংলাদেশ জঙ্গিবাস কি অবস্থায় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আপনি দেখেন। আমি জানি না 7-8-এর পরে 5 বছর আমরা বাদিয়ে দিলাম। 14 সালের নির্বাচনের 2014 নির্বাচনে যদি এই যে ধারাবাহিকতা, আমি পরিষ্কারভাবে বলি, এই যে ধারাবাহিকতাটা যদি না থাকতো, যে কোনো কারণে ছন্দপতন ঘটতো, তাহলে আমি জানি না আফগানিস্তান পাকিস্তানের মতো আমাদের দেশ হতো কিনা। অর্থাৎ আমি যেটি বলছি গড গিফটেডও কিছু বিষয় আছে। দেখেন এই যে ধারাবাহিক 12-13 বছরের একটি সরকারের শাসন, তার ইতিবাচক ফল কিন্তু আমরা পাচ্ছি। যদি কোনো ছন্দপতন ঘটতো, এবং এই যে 13 বছরে দেখেন আপনি বড় ধরনের কোনো রাজনৈতিক অস্থিরতা কিন্তু নাই। আমি জানি হ্যাঁ এই ক্ষেত্রে গণতন্ত্র বা স্বাধীনতা বিকাশে আলোচনা আসতেই পারে, কিন্তু বড় ধরনের হরতাল অবরোধ অস্থিরতা কিন্তু নাই। এসবের এই যে অর্থাৎ গড গিফটেড কিছু বিষয় বা আশীর্বাদ বা কপাল ভালো, আমি এইভাবেই বলতে চাই। আমি এই কথাগুলো বলি না যে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো কপাল ভালো বা লাক ভালো, যে এই কারণে দেখেন এই যে 13 বছরে বড় ধরনের কোনো সংকটের মুখে হতে হয় না। ওই যে বিডিআর শুরুতেই 2008 সালের 9 সালের শুরুতে বিডিআর বিদ্রোহ, ওইটার পরে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ, বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা কিন্তু হয়নি। সেই কারণে দেখেন একটার পরে একটা অগ্রগতিগুলো দৃশ্যমান হচ্ছে, সাধারণ মানুষ তার সুফল ভোগ করছে। রাজনৈতিক বিরোধী দলগুলো সেটা হয়তো স্বীকার করুক বা না করুক, কিন্তু সাধারণ জনগণ কিন্তু বাস্তব কিছু সুফল কিন্তু পাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু স্বীকার করতে, সেখানে যদি আরো স্বচ্ছতা জবাবদিহিতা থাকে, তাহলে দুর্নীতিটা যদি না থাকতো, মানুষের মধ্যে যদি এই সব রাজনৈতিক বা মন্ত্রী পর্যায়ের বা আওয়ামী লীগের নেতাদের মধ্যে যদি সত্যিকার অর্থে দেশপ্রেমটা আরেকটু ভালো থাকতো, তাহলে হয়তো আমরা আরো ভালো এই অগ্রগতিটা আরো অনেক দূর এগিয়ে যেতে পারত, যেটি আমাদের এখন নজর দেওয়া লাগবে। ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম মজিম। আলোচনার শেষ দিকে চলে এসেছি। অবশ্যই আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে, সেগুলো এই প্রতিবন্ধকতা নিয়ে আমরা কিন্তু বাংলাদেশ সবসময় এগিয়েছে, এখনো এগোতে চাই। তবে সেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, পরিকল্পনা, বাস্তবায়ন সবকিছুই আসলে সমানভাবে এগোতে হবে। সেই জায়গাটা আসলে আমরা কি প্রত্যাশা রাখবো সামনের দিনগুলোতে? দেখুন, একটু আগে আলোচনা হচ্ছিল যে গার্মেন্টস খাতে কি কি জিনিস করণীয় দরকার আছে আগামী দিনের উৎপাদনশীলতা, বাজার সুবিধা ঠিক রাখার জন্য। আমাদের ঠিক বলেছেন যে ভবিষ্যৎমুখী পরিকল্পনার ক্ষেত্রে সরকারের নীতি কাঠামোতে যেমন এক ধরনের পরিবর্তন দরকার, আবার একই সাথে খাত ভিত্তিক, বেসরকারি খাত ভিত্তিকও আসলে উদ্যোক্তাদের পর্যায়েও কিছু নীতি কাঠামো বা তাদের লেভেলেও কিছু জিনিস গ্রহণ করা দরকার। সরকারি পর্যায়ে আমরা যেটি মনে করি যে হ্যাঁ, আগামী দিনের প্রেক্ষাপটে আমাদের জোরালো ভাবে মার্কেট অ্যাক্সেস নিশ্চিত করবার জন্য এফটিএ চুক্তি করবার উদ্যোগগুলো বাড়ানো দরকার। এদিকে বড় দেশগুলোর সঙ্গে চাইলেই যে আমরা করতে পারবো তা না, বড় দেশগুলোকে দেবার মতো যদি আমাদের যথেষ্ট কিছু না থাকে তাহলে তারাও আগ্রহী হবে না। কিন্তু বড় দেশগুলো যাদের সঙ্গে চুক্তি করছে তাদের সঙ্গে কিন্তু আমরা মার্কেট অ্যাক্সেসের চুক্তি করতে পারি, যাতে আমরা একটা বড় মার্কেটের অংশ হতে পারি। যেমন ভিয়েতনামের সঙ্গে যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন চুক্তি হয়েছে, বা ভারতের সঙ্গে যেমন এই মুহূর্তে ইউরোপিয়ান ইউনিয়ন নেগোসিয়েশন চলছে, ফলে ভিয়েতনামের সঙ্গে কিন্তু আমরা এফটিএ চুক্তির আলোচনা করতে পারি। ভিয়েতনামের পক্ষ থেকে কিন্তু সেই প্রস্তাবনাটি দেওয়া হয়েছিল। তাহলে যেটি সুবিধা হবে, বাংলাদেশ, ভিয়েতনাম, ইউরোপিয়ান ইউনিয়ন এরকম একটি নেটওয়ার্ক কাঠামোর ভিতরে যদি পণ্য উৎপাদন তৈরি হয়, তাহলে কিছু কিছু উদ্যোক্তা বাংলাদেশে কাঁচামাল তৈরি করে ভিয়েতনামে সেটি প্রসেস করে হয়তো ইউরোপের বাজারে সেটি রপ্তানি করতে চাইবে। এরকম একটি কাঠামো তখন তৈরি হবে। ফলে আমাদেরকে ধাপে ধাপে এই মার্কেট অ্যাক্সেস বা এফটিএ চুক্তি করবার বিষয়টি বিবেচনা করার প্রয়োজন রয়েছে।
দ্বিতীয়ত যেটি বললাম যে মানবাধিকার বা শ্রম অধিকারের বিষয়গুলো আগামী দিনে খুব জোরালো ভাবে আসতে যাচ্ছে। এদিক থেকে ইউনাইটেড নেশনস গাইডিং প্রিন্সিপাল, আমরা জাতিসংঘের নীতি কাঠামোর আলোকে কারখানাগুলো কর্মপরিবেশ উন্নতি করা, এটি দরকার পড়বে। এতদিন যা করেছি ভালো, কিন্তু আগামী দিনের জন্য আরো বেশি এই জায়গাগুলোতে নজর দেওয়া, পরিবেশের উন্নতি করা দরকার পড়বে, যেটির ব্যাপারে আমাদের টেক্সটাইল খাতের করণীয় আছে, চামড়া খাতের করণীয় রয়েছে, প্লাস্টিক খাতের করণীয় রয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু আগামী দিনে নজর দেওয়া দরকার পড়বে। কারখানা পর্যায়ে যদি আমি বলি, তাহলে আমি বলবো যে বিশেষ করে তৈরি পোশাক খাত নিয়ে যদি বলি, কিছু কিছু স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া দরকার উদ্যোক্তাদের। আমি বলবো বিজিএমইএ বিকেএমইএ দায়িত্ব নেওয়া উচিত, যে যেমন একটি হলো যে শ্রমিকদের ন্যূনতম এডুকেশনাল কোয়ালিফিকেশন 8ম শ্রেণী পাস হতে হবে। এটি আমার মনে হয় যে এটি চিন্তা করতে পারেন তারা, তাহলে একই সাথে দক্ষতার লেভেলে উন্নতি আসবে এবং উৎপাদনশীলতাতেও তার একটা ধনাত্মক প্রতিক্রিয়া পড়বে। আমি মনে করি যে কারখানাতে যে HR প্রফেশনালস রয়েছেন বা ম্যানেজারিয়াল প্রফেশনালস রয়েছেন, তাদেরও আসলে এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো সেট করে দেওয়া, যে এই ডিগ্রি থাকতে হবে, ন্যূনতম এই প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে, এই ধরনের ট্রেনিং গুলো তাদের থাকতে হবে। এবং ওই ধরনের ট্রেনিং কোর্স গুলো বিজিএমইএ এর ইউনিভার্সিটি থেকেও যেমন অ্যারেঞ্জ করতে পারে, আবার একই সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও সেই ধরনের ট্রেনিং কোর্স গুলো অ্যারেঞ্জ করতে পারে, এবং ওই ধরনের বাধ্যবাধকতা অ্যাসোসিয়েশন গুলো সৃষ্টি করতে পারে। থার্ড যেটি বলে আমি এই পর্যায়ে শেষ করব, সেটি হলো যে উদ্যোক্তারা প্রায়শই যেটি দেখা যায় যে ক্যাপাসিটি এক্সপ্যান্ড করতে আসেন, তখন এক্সিস্টিং পণ্যগুলোই তারা আরো বেশি এক্সপ্যানশনে যেতে চান। অ্যাসোসিয়েশনের উচিত হবে, নেতাদের উচিত হবে, উদ্যোক্তারা যখনই কোনো নতুন প্রপোজাল নিয়ে আসছেন, ইনভেস্টমেন্ট প্রপোজাল, তখন তাদেরকে বোঝানো যে এই অলরেডি এখানে ওভার ক্যাপাসিটি হয়ে গেছে। আমরা যে মূল্য পাই না, তার একটা বড় কারণ হলো আমাদের এখানে ওভার ক্যাপাসিটি, এবং এটার কারণে একজন আরেকজনের সাথে নেগোশিয়েট করতে গিয়ে আমরা হেরে যাই। আমাদের বায়াররা জানে যে কার ফ্যাক্টরিতে কত ক্যাপাসিটি আছে, এবং এটাকে তারা খুব ভালোভাবে ব্যবহার করে। সুতরাং উচিত হবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উদ্যোক্তাদেরকে বোঝানো যে হ্যাঁ, এই খাতগুলোতে নতুন সুযোগ রয়েছে, এখানে ক্যাপাসিটি বাড়ানো, এখানে আর বাড়ায়েন না, এখানে বাড়ালে আপনি আসলে খুব বেশি লাভ করতে পারবেন না। এইভাবে করে নতুন পণ্যের দিকে উদ্যোক্তাদেরকে উৎসাহিত করা, ক্যাপাসিটি এক্সপানশনের জন্য সেদিকে তাদেরকে আগ্রহী করে তোলা, সেটি আমার মনে হয় যে এখানে প্রয়োজনও পড়বে। আরেকটি যেটা বলবো যে গার্মেন্টস খাতের উদ্যোক্তারা গার্মেন্টস খাতে অনেক বিনিয়োগ করেছে, এখন তাদের উচিত হচ্ছে অন্য কিছু খাতেও তারা যাতে বিনিয়োগে আসেন আগামী দিনে, কেননা তারা গার্মেন্টস সংশ্লিষ্ট অন্যান্য খাতগুলোতেও আসতে পারেন, অথবা অন্য কিছু লেবার ইন্টেন্সিভ খাতে, কেননা তাদের এক্সপার্টিস গ্রো হয়েছে, জানেন তারা কিভাবে নেটওয়ার্কিং করতে হয়, কিভাবে পণ্যে উৎপাদন করতে হয়, মান ধরে রাখতে হয়, স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, এগুলো সবই তারা জানেন। আমরা উদ্যোক্তাদেরকে অনুরোধ করব যে তারা যাতে নতুন ধরনের কিছু খাতে তাদের বিনিয়োগগুলো যাতে ডাইভার্সিফাই করে, তাহলে ওই খাতগুলো আমাদের গার্মেন্টস খাতের উদ্যোক্তাদের মাধ্যমে সম্প্রসারিত হবার সুযোগ পাবে। মজিমা, আরেকটি জায়গায় সম্প্রতি আলোচনা হচ্ছে যে এই যে আমাদের যে অগ্রগতি, সেটি জেলা ভিত্তিক জায়গায় যেন আমরা নিয়ে যেতে পারি, ডিসেন্ট্রালাইজের কথাগুলো আসে, সবাই শুধু একই জায়গায় করছে, একই পণ্য করছে, যেটা আপনি বলছিলেন, এই জায়গাটা আসলে আমরা কি ভাবছি বা আপনারা কি ভাবেন এই জায়গাটা? এটা আসলে দুটো ভাবে এই জায়গাটিতে নজর দেওয়া দরকার। একটি হচ্ছে যে শহরগুলোর উপরে ওভার কনসেন্ট্রেশন, সেইগুলোতে উদ্যোক্তাদেরকে নিরুৎসাহ করা। যেমন আমাদের উদ্যোক্তারা খুব বেশি ঢাকা নির্ভর, খুব বেশি গাজীপুর সাভার নির্ভর, খুব বেশি নারায়ণগঞ্জ নির্ভর এবং খুব বেশি চিটাগং নির্ভর, এই 4টি জায়গাতেই অধিকাংশ শিল্প কারখানা। কিন্তু উদ্যোক্তাদেরকে যেটি দেওয়া উচিত যে সংশ্লিষ্ট অন্যান্য জেলা যেগুলোতে রয়েছে সেগুলোতে যাতে বিদ্যুতের ব্যবস্থা, গ্যাসের ব্যবস্থা, পানি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, শ্রমিকের ব্যবস্থা যদি করা যায়, তাহলে ওই সংশ্লিষ্ট উদ্যোক্তারা কিন্তু অন্য জেলাগুলোতে উৎসাহিত হবে। সরকার যে এখন এসএসএফ গুলো করছেন, সেখানে তাদেরকে বিনিয়োগে উৎসাহিত করা। যেমন একটা সময় কিন্তু ঢাকা শহরের ভিতরে কিন্তু প্রচুর গার্মেন্টস ছিল, সিপিডির একটি গবেষণার পরে কিন্তু সরকার ঢাকা শহরের ভিতরে নতুন কারখানা করা বন্ধ করেছিল, এবং তার ফলে কিন্তু শহরের ভিতরে আর কারখানা বাড়েনি, এবং সেটি একটি যৌক্তিক সিদ্ধান্ত ছিল। আমাদের এখন সময় এসছে কোনো কোনো ক্ষেত্রে নারায়ণগঞ্জ শহর এবং চিটাগাং শহরের ভিতরে নতুন কারখানা করা বন্ধ করে দেওয়া, এবং এই কারখানাগুলোকে নতুন জায়গায় যাওয়া, রিলোকেট করার জন্য উৎসাহিত করা। ঠিক একইভাবে উচিত হবে কুমিল্লা, উচিত হবে ময়মনসিংহ, উচিত হবে পদ্মা সেতু হয়ে গেলে যদি খুলনা, পটুয়াখালীর ওইদিকেও যদি উদ্যোক্তারা তাদের কারখানা নিয়ে যেতে পারেন, তাহলে সস্তা শ্রম যেমন পাবেন,
কাছে পোর্ট ফ্যাসিলিটি থাকবে সেটি তারা ব্যবহার করতে পারবে, সেটিকে তারা ব্যবহার করে উদ্যোক্তারা যাবে। তবে মনে রাখতে হবে যে আপনি উদ্যোক্তাদেরকে কখনোই যতই জোর করেন তারা যাবে না যতক্ষণ পর্যন্ত না তাদের জন্য ফুল প্যাকেজ সার্ভিস না রাখবেন। ফুল প্যাকেজ বলতে এখানে বিদ্যুৎ থাকতে হবে, গ্যাস থাকতে হবে, ব্যাংকিং ফ্যাসিলিটি থাকতে হবে, ওয়ার্কার থাকতে হবে, পোর্ট ফ্যাসিলিটি থাকতে হবে। কোনো ধরনের আনসার্টেনিটি থাকলে তারা কিন্তু যাবেন। সুতরাং তাদেরকে ফুল সাপোর্ট দিয়ে, ফুল প্যাকেজ সাপোর্ট দিয়ে ঢাকা এবং অন্য যে 4-5টি জেলার উপরে অতি নির্ভরতা, এর বাইরে যাওয়ার জন্য অন্য জেলাগুলোতে ওই প্যাকেজ সার্ভিসগুলো ডেভেলপ করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা এবারে শেষ দিকে আলোচনা মোহাম্মদ শহীদুল্লাহ আজিম, ভাইস প্রেসিডেন্ট বিজেএমইএ, প্রত্যাশার জায়গাটি দিয়ে শেষ করব যে অবশ্যই আমাদের অনেক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে, সম্ভাবনা প্রচুর রয়েছে, কিন্তু সেগুলো যেন আমরা সমন্বয় করে এগোতে পারি সেই জায়গাটা সামনে দিন আর কি প্রত্যাশা রাখেন আপনারা? প্রথমে আমি আসছি যে মহাজন যে কথাগুলো বললেন, আমার এখন সময় এসছে এগুলো চিন্তা করার। নাম্বার 1 আমি বলবো যে জেলা ভিত্তিক আমাদের এক্সপানশন ডিসেন্ট্রালাইজ করতে হবে, কারণ ঢাকার ভিতরে সবকিছু অনেক কিছু হয়েছে। বিকজ আমরা গ্লোবাল মার্কেটে অনলি আমাদের শেয়ার হলো 6.3% গ্লোবাল মার্কেটের শেয়ারে, যেখানে আমাদের অনেক কিছু করা আছে এই সেক্টরে। এখান থেকে ডাইভার্সিফিকেশনে এই মুহূর্তে না গিয়ে আমার মনে হয় এটাকে অনেক কাজ করা আমাদের সুযোগ আছে। বিকজ আমাদের দেশকে এখন অন্য ব্র্যান্ড গুলো বেছে নিয়েছে। আমি বলবো সেটা যদি আমরা সার্ভিস দিতে পারি 5 বছরের মতো কোনো মিনিমাম আমাদের সঙ্গে থাকবে, সেই ব্যাপারে আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারবো, আমরা কারখানাগুলো ঢাকা বাইরে নিতে পারবো। সবকিছু নির্ভর করে আমাদের সেই যেগুলো অবকাঠামোগত উন্নত। আরেকটা ব্যাপার হলো আমরা কিন্তু পণ্যের বৈষম্যের জন্য আমরা অলরেডি সরকারকে বলেছিলাম একটা ইনসেন্টিভ দেওয়ার জন্য ম্যানমেড ফাইবারের জন্য। বিকজ আমাদের বাজেটে থাকতো 10% ইনসেন্টিভ, যারা সেসব ভ্যালুয়েটেড প্রোডাক্ট দিয়ে যাবে তাদেরকে দেওয়া হবে, আগে যেমন ট্যাক্স হলিডে দেওয়া হবে। তখন দেখা যাবে উদ্যোক্তা যারা আছে তারা চিন্তা করবে না তাহলে আমি যে ইনভেস্টটা করবো তাড়াতাড়ি রিটার্ন হবে, তা নাহলে কিন্তু সে যাবে না। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের সরকারের তরফ থেকে আসতে হবে তাদের উৎসাহিত করার জন্য। আমাদের আমি বলবো স্কাই ইজ আওয়ার লিমিট। এখন যে অবস্থা আমি দেখছি, আমরা সারা বিশ্বে যে আমাদের চাহিদা যেটা আছে, আমরা অনলি 6.3% হিসাবে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট। আমি চিন্তা করি আমরা যদি এই জিনিসটা ধরে রাখতে পারি, আমরা অনেক কিছু করতে পারবো। জেলায় জেলায় ভিত্তিক আমরা ফ্যাক্টরি হতে পারে, এবং সরকার যদি কিছু নীতি যে যেখানে গেলে এগুলো স্পেসিফিক এলাকায় গেলে তাদের একটা ট্যাক্স হলিডে পাবে, তারা উদ্যোক্তা অনেক সুবিধা পাবে। সেগুলো তখন দেখবেন যে অনেক উদ্যোক্তা উৎসাহিত হবে সেগুলো জায়গায় যাওয়ার জন্য। জি, ধন্যবাদ জনাব শহীদুল্লাহ আজিম। জনাব ফার্মাসি, আমরা একেবারে শেষ দিকে এই যে অগ্রগতির জায়গা, সম্ভাবনার জায়গা, সবকিছু আসলে অদম্য গতিতে এগিয়ে জায়গা আমরা সেটি প্রত্যাশা করি, এবং সকলে মিলে, বিশেষ করে যেটি আপনি একটু আগে বলছিলেন যে সেখানে অবশ্যই আমরা আরো গতিশীল হতে পারতাম যদি আমাদের জবাবদিহিতার জায়গাটা আরো নিশ্চিত হতো, সেটি দিয়ে প্রত্যাশার জায়গাটা দিয়ে যদি আলোচনা শেষ দিকে টেনে নিয়ে আসে। প্রত্যাশার জায়গাটা এটি যদি সত্যিকার কথা আমি যেটি আপনাকে বলছিলাম একটুখানি, যে আমরা যদি দেশপ্রেমিক হতাম, আমাদের বাংলাদেশের প্রতিটি স্তরে সাধারণ মানুষ, উদ্যোক্তা বা সরকারের নীতি নির্ধারক পর্যায়ে যদি স্বচ্ছতা জবাবদিহিতার সঙ্গে যদি দেশ পরিচালিত হতো, তাহলে অবশ্যই আমরা আরো এগিয়ে যেতে পারতাম। আমি সর্বশেষ মাসখানেক আগে আমাদের জনপ্রশাসন মন্ত্রী একটি কথা বলেছেন যে মন্ত্রী এমপিদের হিসাব, মানে আয় ব্যয়ের হিসাবটা আবারও প্রকাশ করা হবে। আপনার মনে আছে 2008 সালের আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে পরিষ্কারভাবে ছিল যে মন্ত্রী এমপি সহ সংসদ সদস্য সবার আয় ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করা হবে। সেটি করতে গিয়ে আমরা জানি সাবেক অর্থমন্ত্রী আব্দুল মুহিত সংসদের বাইরে অনেক বাধার বিপত্তির সম্মুখীন হয়েছেন। আমি সাধুবাদ জানাতে চাই জনপ্রশাসন মন্ত্রী দিয়ে এবং সার্বিকভাবে সাংবাদিকদের যে এই আলোচনাটা আবার উঠেছে, এবং এইটা যদি সত্যিকার অর্থে যদি বাংলাদেশে মানে শুরু হয়, অর্থাৎ প্রত্যেকটা সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী বা সভা আমলাদের জনপ্রশাসন পর্যায় থেকে হোক আর যেখানে, তার আয় ব্যয় সঠিক হিসাবটা যদি জনসম্মুখে প্রকাশ করতে পারে, তাহলে বাধ্য হবে সে স্বচ্ছতা জবাবদিহিতার সঙ্গে দেশ পরিচালনা করার, নিজেকে চলার এবং পরবর্তী চলার। শুধু আমরা এই যে সাংবাদিক কমিউনিটির মধ্যে 7 জন 11 জন সাংবাদিক ব্যবসায়ীদেরকে তুলে নিয়ে আসবো কিংবা সাধারণ জনগণকে
তাকাতে হবে যে সত্যিকার এই যে লোকটার দিকে আমি অভিযোগ আঙুল তুলছি। তুলছি বা অভিযোগ তুলছি তার বাস্তব ভিত্তিটা কতটুকু, অথবা আমি পরিষ্কারভাবে যেসব এজেন্সি আপনাকে তথ্যটা দিচ্ছে সেই সব এজেন্সির তথ্য দেওয়ার যোগ্যতা আছে কিনা। আপনাকে আমি বলি, এই যে 11 সাংবাদিকের তথ্য চাওয়া হয়েছে সর্বশেষ, তার মধ্যে 2-3 জন সাংবাদিক আছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা আছে কিনা আমার সন্দেহ। তাহলে যে এজেন্সিগুলো তাকে তথ্য দিচ্ছে সেইগুলো তারা সঠিক তথ্য দিচ্ছে কিনা সেইগুলো কিন্তু দেখতে হবে। আমি বাস্তব অর্থে চলতে চাই যে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি, এখন সত্যিকার অর্থে সুশাসনের দিকে নিয়ে যেতে গেলে সবাইকে একযোগে কাজ আমরা করতে কিন্তু হবে। মাননীয় এর কোনো প্রধানমন্ত্রীর যে অদম্য গতি সেটিকে আরো এগিয়ে দিয়ে যেতে পারি যদি আমরা সবাই মিলে স্বচ্ছতা, সুশাসন, জবাবদিহিতা জায়গাগুলো নিশ্চিত করতে পারি। এবং এই যে সরকারের সাহসী ভূমিকা, উদ্যোক্তাদের সাহসী পদক্ষেপ এবং সকলে মিলে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমরা সামনের দিকে আরো এগিয়ে যাবে সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আব্দুর রহিম ফার্মাসি, ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, ধন্যবাদ মোহাম্মদ শহীদুল আজিম, তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, 21 রাতের আজকের আয়োজন এখানে শেষ করছি। শুভরাত্রি, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।